এর আগের ক্লাসে হয় নাই, সিগন্যাল দিয়ে দেয়। আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সম্পর্কে। তো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মাঝখানে আমরা শেষ করছিলাম। এখন রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ সম্পর্কে আমরা সম্পূর্ণ জানবো, এদের মধ্যে পার্থক্যগুলো জানবো এবং তারপরে আমরা হেক্সোজ সুগারে যাব। তো চলো শুরু করি। এখন রাইবোজ সম্পর্কে আমরা যতটুকু জানছিলাম যে রাইবোজ 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর সংকেত কী ছিল? এর সংকেত ছিল C5H10O5। তো এই রাইবোজ হচ্ছে আমাদের যে আরএনএ আছে, আরএনএর মূল উপাদান। আরএনএতে রাইবোজ সুগার লাগে এবং এই রাইবোজ থেকে যদি আমরা একটা অক্সিজেন বাদ দিই, অর্থাৎ C5H10O4, এটা কি হবে? এটা হবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই যে অক্সিজেন বাদ দিলাম, অক্সিজেন আমরা কোন কার্বন থেকে বাদ দিছি? অক্সিজেন আমরা বাদ দিছি হচ্ছে দ্বিতীয় কার্বন থেকে। এখন এই রাইবোজের সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া করাই, HCl এর বিক্রিয়ায় তৈরি হবে ফারফিউরাল অ্যাসিড। এবং ডিঅক্সিরাইবোজের সাথে যদি আমরা HCl যুক্ত করি, তাহলে এই জায়গায় তৈরি হবে হচ্ছে লেভুলেনিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে মোটামুটি পার্থক্য। যে কয়টা পার্থক্য আমাদের জানা দরকার ছিল আমরা মোটামুটি জেনে গেছি, যে রাইবোজ আরএনএতে লাগে আর ডিঅক্সিরাইবোজ লাগে ডিএনএতে। রাইবোজে আমাদের অক্সিজেন আছে হচ্ছে 5টা এবং ডিঅক্সিরাইবোজে অক্সিজেন আছে হচ্ছে 4টা। রাইবোজের 2 নাম্বার কার্বনে আছে হাইড্রোক্সাইড মূলক, বা ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে আছে হচ্ছে আমাদের শুধুমাত্র হাইড্রোজেন মূলক। এবং এই যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এই দুইটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। এটা তো হচ্ছে একটা কমন বৈশিষ্ট্য, ঠিক না? এখন এদের অপরিহার্যতা তো জানলাম। এখন নিউক্লিওটাইড তৈরিতে কাজে লাগে কোনটা, আর ডিঅক্সি নিউক্লিওটাইড তৈরিতে কাজে লাগে কোনটা, এটাও আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে রাইবোজ আছে এটা লাগবে হচ্ছে নিউক্লিওটাইড তৈরিতে এবং ডিঅক্সিরাইবোজ লাগবে হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড তৈরিতে। এখন এই যে রাইবোজের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফারফিউরাল অ্যাসিড তৈরি হয় এবং ডিঅক্সিরাইবোজের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লেভুলেনিক তৈরি হয়। এটা হচ্ছে আমাদের বেশ ভালোভাবে মনে রাখা লাগবে, কারণ বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে বেশ কোশ্চেন আসছে। তো তোমরা যেহেতু শুরুর দিকে ফার্স্ট ইয়ার এগুলো পড়বা, ভুলে যাইতে পারো। এই কারণে একটা হচ্ছে তোমরা ছন্দ টাইপের মনে রাখতে পারো। সেটা হচ্ছে রাফা নামের একটা মেয়ে, সে যে কোনো জায়গায় যাওয়ার সময় শুধু ডিলে করে বা দেরি করে, বুঝতে পারছো? তো রাফা, রাতে কি? রাতে হচ্ছে রাইবোজ, আর ফাতে ফারফিউরাল অ্যাসিড, এবং ডিতে ডিঅক্সিরাইবোজ এবং লেতে লেভুলেনিক অ্যাসিড। সো রাফা ডিলে করে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পেন্টোজ সুগার সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে আমরা পড়বো হেক্সোজ সুগার। হেক্সোজ সুগার, হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6। তো হেক্সোজ সুগারে তাহলে কয় কার্বন বিশিষ্ট হবে? 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? এখন এই হেক্সোজ সুগারের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যেটা, সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই গ্লুকোজ। এই গ্লুকোজ বাদেও আরও অনেক আছে, যেমন ফ্রুক্টোজ আছে। তো প্রথমে আমরা জানবো গ্লুকোজ নিয়ে এবং তারপরে জানবো ফ্রুক্টোজ নিয়ে। দেখো আমি কিন্তু পাশেই গ্লুকোজের যে সংকেত আছে, গ্লুকোজের সংকেতটা দিয়ে রাখছি, একটু খেয়াল করো। গ্লুকোজ দেখো 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। তারপরে এই জায়গায় কোন মূলক আছে? দেখো এই জায়গায় কিন্তু এইচ আছে একটা, তার মানে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তার মানে গ্লুকোজ কোন শর্করা? গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ঠিক আছে? এখন আমাদের জানা লাগবে এই গ্লুকোজের নাম সম্পর্কে। গ্লুকোজের নাম কেন গ্লুকোজ দেওয়া হলো? মেইনলি এই নামটা আসছে হচ্ছে গ্রেপ সুগার থেকে, বা আঙুরের চিনি। গ্রেপ সুগার নাম কেন দেওয়া হয়েছে? কারণ এই আঙুরে দেখা যায় গ্লুকোজের পরিমাণ থাকে অনেক বেশি পরিমাণে, গ্লুকোজ থাকে 12 থেকে 30% গ্লুকোজ থাকে আঙুরে সাধারণত।
12 থেকে 30%। যেহেতু এত বেশি পরিমাণে গ্লুকোজ পাওয়া যায় আঙুরে, এই কারণে একে বলা হয় হচ্ছে গ্রেপ সুগার। সো গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, তোমরা এটা অনেক ইজিলি কিন্তু মনে রাখতে পারবা, ঠিক না? এখন আমরা যে রেসপিরেশন বা শ্বসন হয়, শ্বসন কিন্তু মূলত এই গ্লুকোজ দিয়ে করা লাগে। আমাদের শ্বসনের প্রথম উপাদান হচ্ছে গ্লুকোজ। এটা তোমরা যখন নবম অধ্যায়ে পড়বা, অর্থাৎ উদ্ভিদ শারীর তত্ত্ব, উদ্ভিদ শারীর তত্ত্বতে আমরা যখন রেসপিরেশন পড়বো তখন আমরা দেখবো এটা যে কীভাবে গ্লুকোজ থেকে আমরা শক্তি পাইতেছি, ঠিক আছে? এখন গ্লুকোজের আমরা দেখব রিং স্ট্রাকচার, এবং তার আগে আমরা দেখব গ্লুকোজের ব্যবহার। গ্লুকোজ কোথায় কোথায় ব্যবহার হয়। প্রথমে গ্লুকোজের ব্যবহার হচ্ছে রোগীর পথ্য হিসাবে। রোগীর পথ্য হিসাবে কেন গ্লুকোজ ব্যবহার করা হয়? আমরা জানি আমরা ভাত, চিনি কিংবা যাই খাই না কেন সব কিছু আগে ভেঙে গ্লুকোজে পরিণত হওয়া লাগে। গ্লুকোজে পরিণত হওয়ার পর তারপরে আমাদের কোষ ওইগুলো শোষণ করতে পারে এবং আমরা ওটা থেকে শক্তি পাই। সো একজন রোগী যিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, ওনাকে যদি আমরা এরকম কঠিন কঠিন খাবার দিই, তার বডিতে এগুলো ভাঙার জন্য অনেক শক্তি প্রয়োজন হবে। তার থেকে সরাসরি যদি আমরা তাদের গ্লুকোজ প্রোভাইড করি, তাহলে কিন্তু শরীরে ভাঙা লাগবে না, তাদের খুব বেশি শক্তি খরচ হবে না। সো তাদের সুস্থ হইতে তুলনামূলক কম টাইম লাগবে এবং খুব ইজিলি সুস্থ হতে পারবে, ঠিক না? তো এই কারণে আমরা রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ দিয়ে থাকি। তারপরে আমরা বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ইউজ করি। ফল সংরক্ষণে কেন গ্লুকোজ ইউজ করা হয়? কারণ গ্লুকোজ পানির অ্যাক্টিভিটি কমায় বা ওয়াটার অ্যাক্টিভিটি কমায়। ওয়াটার অ্যাক্টিভিটি কমায়। তো যদি ওয়াটার অ্যাক্টিভিটি কমায়, তাহলে এই যে ফলের ভিতরে যে মাইক্রো অর্গানিজমগুলো ছিল, ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস যাই বলো না কেন, তারা কিন্তু পানি পাবে না। যদি পানি না পায়, তারা তাদের কার্যক্রম করতে পারবে না কিংবা বংশবৃদ্ধি করতে পারবে না, যার ফলে ফল কিন্তু পচে যাবে না, ঠিক না? তারপরে এই যে পানির অ্যাক্টিভিটি কমাইতেছে, এটা কীভাবে কমাইতেছে? আমরা কি দেখছি, গ্লুকোজে অনেক বেশি পরিমাণে হাইড্রক্সিল মূলক আছে, ঠিক না? আর পানিতেও কি আছে? পানির সংকেত যদি আমরা দেখি H2O কিংবা HOH। এখন এরা যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। হাইড্রোজেন বন্ড কি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ এরা ইলেকট্রনটা আকর্ষণ করে, বাট হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, যে কারণে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হয়। এরা হালকা নেগেটিভ, যেহেতু ইলেকট্রন আকর্ষণ করছে, এবং এটা হালকা পজিটিভ হয়। ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ দিয়ে আমরা এটা প্রকাশ করে থাকি। তো যেহেতু হালকা নেগেটিভ আর পজিটিভ চার্জ হলে এই জায়গায়, তাদের মধ্যে কি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করার কারণে কি, এরা হচ্ছে বন্ধন ক্রিয়েট করবে। এই বন্ধনটা আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। এখন এই হাইড্রোজেন বন্ড কিন্তু সব যৌগের মধ্যে হইতে পারে না, শুধুমাত্র হইতে পারে হাইড্রোজেনের সাথে তিনটা যৌগের। কোন কোন যৌগ? তিনটা মৌলের, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরাইড। এই তিনটা মৌলের সাথে শুধুমাত্র হাইড্রোজেন বন্ড হইতে পারে। তো এই জায়গায় যেহেতু দেখো অক্সিজেন আর হাইড্রোজেন আছে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হবে, এবং এই যে গ্লুকোজ আছে, গ্লুকোজ হচ্ছে পানির সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত করে ফেলবে, অর্থাৎ পানি গ্লুকোজের দিকে আকৃষ্ট হবে। ওই পানি ব্যাকটেরিয়া ইউজ করতে পারবে না, যেহেতু ব্যাকটেরিয়া ইউজ করতে পারবে না ওই পানি, সো ওই পানি ইউজ করে ব্যাকটেরিয়া তাদের বংশ বিস্তার করতে পারবে না এবং ফল পচে যাবে না আমাদের। এটা হচ্ছে দ্বিতীয় ইউজ। তারপরে কি হিসেবে ইউজ হয়? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ঔষধে ইউজ হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে ইউজ হয়। আচ্ছা, এখন ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে যে ইউজ হইতেছে, এটা কীভাবে ইউজ হয় আমরা সেটা জানবো। সেটা কিন্তু বইয়ে দেওয়া নাই, বাট আমরা আমাদের ইন্টারেস্ট থেকে জানবো, কারণ আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম আমরা লজিক, বেসিক অ্যান্ড ইনফরমেশন তিনটার সমন্বয় পড়বো। বইয়ে শুধু দেওয়া আছে ইনফরমেশন, লজিক আর বেসিক এগুলো করার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো ক্যালসিয়াম গ্লুকোনেটের সংকেত কি? ক্যালসিয়াম গ্লুকোনেটের সংকেত হচ্ছে CaC6H11O7, এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম গ্লুকোনেট।
ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। এখন কোন কোন অসুখের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট রোগীরে দেই? এটা হচ্ছে প্রথমতই যদি এরকম হয় যে হাইপোক্যালসেমিয়া হয়। হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া মানে কি? দেখো, হাইপো শব্দের অর্থ কি? হাইপো শব্দের অর্থ হচ্ছে কম বা নিচে, আর ক্যালসেমিয়া দিয়ে কি বোঝাইতেছে? ক্যালসিয়াতে আছে মিয়া এবং ক্যালসি, ক্যালসি আসছে হচ্ছে ক্যালসিয়াম থেকে, এবং মিয়া মানে কি? মিয়া মানে হচ্ছে ব্লাড বা রক্ত, গ্রিকে মিয়া মানে হচ্ছে ব্লাড বা রক্ত। তো হাইপোক্যালসিয়াম মানে কি? মানে আমাদের বডিতে কিংবা রক্তে অথবা এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটারে আমরা বলি প্লাজমাতে, সে জায়গায় ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে। এখন ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায়, আমাদের তো বডির ভারসাম্য ঠিক থাকবে না। তো বডির ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের ক্যালসিয়াম দেওয়া লাগবে বডিতে। এখন তুমি ক্যালসিয়াম কিভাবে দিবা? ক্যালসিয়াম তো একটা সলিড মৌল, ঠিক না? তো ক্যালসিয়ামটা অন্য কোনো কিছুর মাধ্যমে দেওয়া লাগবে, সেটা হচ্ছে গ্লুকোজ। সো গ্লুকোজের সাথে আমরা ক্যালসিয়াম মিক্স করে তৈরি করলাম হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, এবং এই ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা ইনজেকশনের মাধ্যমে কিংবা হচ্ছে মুখের মাধ্যমে দিয়ে দিতে পারবো বডিতে। তারপরে ধরো আবার আরেকটা প্রবলেম হইতে পারে, যে ধরো হচ্ছে হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া মানে কি? দেখো, হাইপো মানে ছিল কম, সো হাইপার মানে কি? হাইপার মানে হচ্ছে বেশি বা নর্মাল লেভেলের থেকে উপরে। তারপরে ক্যালেমিয়া, এই ক্যালে আসছে কই থেকে? ক্যালে আসছে হচ্ছে পটাশিয়াম থেকে, বুঝছো? পটাশিয়ামের গ্রিক নাম থেকে আসছে। আর মিয়া মানে তো হচ্ছে ব্লাড, আমরা দেখলামই। সো ব্লাডে যদি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, তাইলেও আমরা ক্যালসিয়াম দিই। কারণ কি? ধরো ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে, তখন কিন্তু আমাদের বডির সব কার্যক্রম ঠিকঠাকভাবে চলতে পারবে না। কারণ আমাদের যে হৃৎপিণ্ড প্রতিনিয়ত যে হচ্ছে স্পন্দন হইতেছে, এর জন্য আমাদের ক্যালসিয়ামের একটা নির্দিষ্ট লেভেল দরকার। যদি এই নির্দিষ্ট লেভেলের বেশি হয়ে যায় পটাশিয়াম, তখন কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সো হার্ট কাজ করা বন্ধ করে দেয়। এখন এই যেটা বেড়ে গেছে, এর এফেক্টটা কমানোর জন্য আমাদের হচ্ছে ক্যালসিয়াম দেওয়া লাগে বডিতে। সের এফেক্ট যদি কমাইতে চাও, ক্যালসিয়াম দেওয়া লাগবে আমাদের। এই কারণে হাইপোক্যালসেমিয়া হইলে কিংবা হাইপার ক্যালেমিয়া হইলে আমরা এই ক্যালসিয়াম গ্লুকোনেট আমাদের বডিতে দিই। আবার আরেকটা সমস্যা হতে পারে, ধরো তোমার অস্টিওপোরোসিস হয়েছে। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস মানে কি? অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। অস্টিও মানে কি? অস্টিও মানে হচ্ছে বোন বা অস্থি। আর পোরেসিস, পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র। আর শেষে আছে কি? ওসিস। ওসিস মানে কি? প্রক্রিয়া। ওসিস মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। সো বায়োলজিতে তোমরা যে জায়গায় দেখবা যে ওসিস আছে, তার মানে ওটা কোনো না কোনো প্রসেস। আর পোর মানে ছিদ্র। সো অস্থি ভঙ্গুর হয়ে যাও, তার মানে কি? অস্থির মধ্যে ছিদ্র হওয়া শুরু করছে বোনের ভিতরে, হাড্ডিতে। তাইলে কি? অস্থি ভেঙে যাবে। এখন এটা কেন হয়? এটা হয় হচ্ছে আমাদের বডিতে যখন ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, তখন আমাদের অস্থি ভেঙে যাওয়া শুরু করে, ভঙ্গুর হয়ে যায় অনেক। তো এখন এটা যদি তুমি প্রিভেন্ট করতে চাও যে তোমার অস্থি ভঙ্গুর হয়ে যাচ্ছে, তখন তোমার ক্যালসিয়াম দেওয়া লাগবে বডিতে। এই ক্যালসিয়াম কীভাবে দিব আমরা? এই ক্যালসিয়াম দিব হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেটের মাধ্যমে। এই হচ্ছে আরেকটা কাজ গ্লুকোজের। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। চলো আমরা পরবর্তী কাজে যাই। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে ভিটামিন সি তৈরিতে। ভিটামিন সি তৈরিতেও আমাদের গ্লুকোজের প্রয়োজন। কিভাবে? ভিটামিন সি এর সংকেত কি? আমরা যদি দেখি, ভিটামিন সি এর সংকেত হচ্ছে C6H8O6। এটা হচ্ছে ভিটামিন সি এর সংকেত। এখন এই ভিটামিন সি যদি আমরা তৈরি করতে যাই, আমাদের গ্লুকোজ থেকে তৈরি করা লাগবে, ঠিক আছে? গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট হবে, এবং তারপরে ধীরে ধীরে হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? সো ভিটামিন সি এর আরেকটা নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভিটামিন সি তৈরিতে যে আমাদের গ্লুকোজ লাগে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিভাবে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ থেকে অ্যাসকর্বিক অ্যাসিড তৈরি হয়, সেটা হচ্ছে প্রথমে আমাদের গ্লুকোজ থাকে, গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। 6 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়। তারপরে এই গ্লুকোজ 6 ফসফেটের থেকে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোনেট। তারপরে এই জায়গা থেকে তৈরি হয় হচ্ছে তোমার এই জায়গা থেকে তৈরি হবে হচ্ছে শেষমেশ অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ভিটামিন সি। আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে। তারপরে পঞ্চম কাজ, এর আরও অনেক কাজ আছে, তার মধ্যে এরা হচ্ছে সরবিটল তৈরিতে ইউজ হয়। সরবিটল, সরবিটল কি? সরবিটল হচ্ছে এক ধরনের চিনি, যেটা আমাদের যে সাধারণ চিনি অর্থাৎ সুক্রোজ, সুক্রোজের থেকে বেশি তোমার মিষ্টি। তো সুক্রোজের থেকে বেশি মিষ্টি চিনি হচ্ছে সরবিটল। এই সরবিটল তৈরিতেও ব্যবহৃত হয় হচ্ছে আমাদের গ্লুকোজ। সরবিটলের সংকেত কি? সরবিটলের সংকেত হচ্ছে C6H14O6। C6H14O6, ঠিক আছে। আচ্ছা, এর আগের স্লাইডে এই জায়গায় আমরা গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোনেট পড়ছিলাম। তো গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোনেটের পরে তৈরি হবে হচ্ছে আমাদের গ্লুকুরোনিক অ্যাসিড। এবং এই গ্লুকুরোনিক অ্যাসিড থেকে তৈরি হবে ভিটামিন সি। মাঝখানে একটা স্টেপ আমাদের মিস গেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সরবিটল তৈরি, এবং শেষমেশ যেটা আমরা এর আগেও পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বিপাক, কার্বোহাইড্রেট অথবা ফ্যাট, ফ্যাট অথবা প্রোটিন, এই তিনটার বিপাকে গ্লুকোজ কাজে লাগে। এর আগের ক্লাসে আমরা কিন্তু এটা ভালোভাবে ব্যাখ্যা করছিলাম যে অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি করবে, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রে প্রবেশ করার জন্য আমাদের কী লাগবে? অক্সালো অ্যাসিডেট লাগবে। তো এই অক্সালো অ্যাসিডেট কই থেকে আসবে? পাইরুভিক অ্যাসিড থেকে আসবে। অ্যান্ড পাইরুভিক অ্যাসিড কই থেকে আসবে? গ্লুকোজ থেকে আসবে। তো তোমার বডিতে যদি গ্লুকোজ না থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড হবে না, অক্সালো অ্যাসিডেটও হবে না, যার ফলে তোমার বডিতে যতই ফ্যাট থাকুক কিংবা যতই প্রোটিন থাকুক ওইগুলো থেকে তুমি আলটিমেটলি কোনো শক্তি পাবে না। সো ফ্যাট কিংবা প্রোটিন থেকে শক্তি আনার জন্য তোমার অবশ্যই গ্লুকোজ থাকা লাগবে বডিতে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গ্লুকোজের কাজ। তারপরে আমাদের কী জানা লাগবে চলো দেখি। আচ্ছা, গ্লুকোজের কাজ এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমাদের জানা লাগবে হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার নিয়ে। গ্লুকোজের রিং স্ট্রাকচার, এখন আমরা যে এতক্ষণ স্ট্রাকচারটা পড়তেছিলাম গ্লুকোজের, এই স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ আসলে সবসময় থাকে না, রিং স্ট্রাকচার হিসেবেই থাকে। আমাদের বডিতে যদি আমরা চিন্তা করি, এই যে সরল যে স্ট্রাকচারটা আমরা পড়লাম, এই স্ট্রাকচারটা যে আমরা পড়তেছিলাম মানে সংক্ষিপ্তভাবে, এটা বডিতে আমাদের থাকে লেস দেন 1%। সো বুঝতেই পারতেছো অনেক কম, 100%-এর মধ্যে 1%-এর থেকেও কম থাকে। সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে রিং স্ট্রাকচার। তো আমাদের এই রিং স্ট্রাকচার সম্পর্কে এখন জানা লাগবে। তাইলে গ্লুকোজ থেকে কীভাবে রিং স্ট্রাকচার ফরমেশন হইতেছে আমরা সেটা দেখবো এখন। তো এর জন্যই প্রথমে আমরা হচ্ছে একটা গ্লুকোজ আঁকি, নর্মাল স্ট্রাকচার আঁকি। OH, H, H, OH, OH, এখন এই যে 5 নাম্বার কার্বনের OH-টা আছে, এই 5 নাম্বার কার্বনের OH মূলকটা এই 1 নাম্বার কার্বনের যে আমাদের কার্বনিল মূলক আছে এই কার্বনিল মূলকরে অ্যাটাক করে। অ্যাটাক করলে কি হবে? এই জায়গায় যে ডাবল বন্ড ছিল এই ডাবল বন্ডটা কিন্তু ভেঙে যাবে। সো এই জায়গায় অক্সিজেন এবং কার্বনের আর একটা হাত বের হবে। যেহেতু কার্বনের 4টা হাত, একটা যদি ভেঙে যায় তো এই জায়গায় আর একটা হাত থেকে গেল। এখন কার্বনের কয়টা হাত ইউজ হয়েছে? 4টা হাত ইউজ হইতেছে, উপরেরটা ফাঁকা আছে। এখন অক্সিজেনেরও কিন্তু 2 হাত, অক্সিজেনের এই পাশে একটা হাত ফাঁকা থাকলো, ওই হাতে কি এই যে হাইড্রোজেন মূলকটা ছিল এই হাইড্রোজেন এই জায়গায় যুক্ত হবে। সো এই জায়গায় OH মূলক তৈরি হইলো। তারপরে বাকিগুলো ঠিক সেম আগের মতোই থাকবে, CH2OH। এখন এই জায়গায় কি আছে? 5 নাম্বার কার্বনের কথা চিন্তা করো। এই যে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে আগে কি ছিল? OH ছিল এক পাশে, এই পাশে তো H আছেই, এক পাশে OH ছিল। এখন এই Hটা কিন্তু এই জায়গায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে OH তৈরি করছে, তার মানে এই জায়গায় কি আছে? শুধুমাত্র অক্সিজেন আছে, ঠিক আছে।
এখন বাকিগুলোতে আগের মতোই আছে OH H H আচ্ছা, তাহলে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো একটা রিং ফরমেশন হয়ে গেল, ঠিক না? ঠিক আছে, এই দেখো 5 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বন বন্ড করে একটা রিং তৈরি করলো। এখন এটা হচ্ছে একটা সিম্পলিফাইড রিং। এই সিম্পলিফাইড রিংটারে একটু সুন্দর করে আমাদের আঁকানো দরকার। সেটা কীভাবে আঁকানো যায়? চলো আমরা হচ্ছে 1 নাম্বার কার্বন থেকে শুরু করি। এই হচ্ছে কার্বন। এখন এর ডান পাশে যেগুলো আছে সবসময় মনে রাখবা, এর ডান পাশে যে মূলকগুলো আছে এগুলো যাবে নিচে, এবং বাম পাশের যে মূলকগুলো আছে এই মূলকগুলো যাবে উপরের দিকে, ঠিক আছে? তো এই জায়গায় দেখো OH আছে, OH দিলাম নিচের দিকে, এবং হাইড্রোজেন আছে বাম পাশে, তো হাইড্রোজেন দিলাম উপরের দিকে। তারপরে 2 নাম্বার কার্বনে দেখো, 2 নাম্বার কার্বনে OH কি ডান পাশে আছে, তার মানে এই জায়গায় OH নিচে, হাইড্রোজেন উপরে। তারপরে 3 নাম্বার কার্বন দেখো, 3 নাম্বার কার্বনে কি, 3 নাম্বার কার্বনে কিন্তু OH আছে হচ্ছে বাম দিকে। সো OH যেহেতু বাম দিকে আছে তাহলে যাবে উপরে OH, এবং নিচের দিকে আসবে হচ্ছে H। তারপরে 4 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বনে কি আছে, এই যে 4 নাম্বার কার্বনে OH আছে হচ্ছে ডান দিকে, সো OH আসলো নিচে, হাইড্রোজেন গেল উপরে। এখন এই জায়গায় আসবে হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। সেখানে 5 নাম্বার কার্বন দেখো, 5 নাম্বার কার্বনে O, এই জায়গায় হচ্ছে একটু প্রবলেম আছে। এই জায়গায় আমরা যদি নর্মাল স্ট্রাকচার দেখি এই জায়গায় OH ছিল, বাট এখন যেহেতু রিং স্ট্রাকচার হয়েছে, এই রিং স্ট্রাকচারের কারণে এই জায়গায় ওটা চলে আসবে সরাসরি। এই জায়গায় এসে কিন্তু নিচে উপরের কোনো রুল নাই, কারণ এ তো হচ্ছে বন্ড ক্রিয়েট করতেছে, এবং অক্সিজেন আর একটা যুক্ত হবে এই যে 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে দেখো এই যে আমাদের যে 5 নাম্বার কার্বন ছিল, এই 5 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বনের যে বন্ড COC বন্ড দিয়ে যে যুক্ত হয়েছে, এটা আমরা দেখলাম। এটা হচ্ছে বলা হয় অক্সিজেন ব্রিজ দিয়ে যুক্ত হয়েছে। এখন যে 6 নাম্বার কার্বন, আমরা কিন্তু এই জায়গায় 6 নাম্বার কার্বনটা দিতে পারতাম, বাট কেন দিলাম না? কারণ দেখো এই স্ট্রাকচারে এই 6 নাম্বার কার্বনটা কিন্তু রিংয়ের বাইরে, রিং ফরমেশন করছে 1 থেকে 5 নাম্বার কার্বন পর্যন্ত। সো আমরা যদি এই জায়গায় কার্বনটা দিতাম 6 নাম্বার, তাহলে কিন্তু এটা রিংয়ের ভিতরে চলে আসতো। সো এটা আলটিমেটলি কোনো সেন্স মেক করতো না, যেই কারণে আমরা এটাকে বাইরে দিচ্ছি। এখন এটাকে কই দিব? এটা হচ্ছে উপরের দিকে দিয়ে দিলাম, CH2OH। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখন এই রিং স্ট্রাকচারের একটা স্পেশাল নাম আছে। এই রিং স্ট্রাকচারটারে বলা হয় হচ্ছে পাইরানোজ রিং। পাইরানোজ, পাইরানোজ কেন বলা হয়? কারণ যে রিং স্ট্রাকচারে 5টা কার্বন এবং 1টা অক্সিজেন থাকে তারে বলা হয় পাইরানোজ, এবং যে রিং স্ট্রাকচারে 4টা কার্বন আর 1টা অক্সিজেন থাকে তারে বলা হয় ফিউরানোজ। ফিউরানোজ দেখা যায় সাধারণত গ্লুকোজের রিং স্ট্রাকচারে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখব, এবং এই পাইরানোজ দেখা যায় হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচারে। ঠিক আছে, সো আশা করি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো। এখন এই জায়গায় গ্লুকোজের রিং স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু আছে, শ্রেণী বিভাগ আছে। সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। সো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ এটা মেইনলি আমরা আলোচনা করি হচ্ছে আমাদের ডি এবং এল গ্লুকোজের আন্ডারে। সো ডি গ্লুকোজ কি এবং এল গ্লুকোজ কি এটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, ডি এবং এল আসে মূলত আমাদের আলোক সক্রিয় সমানুতা, যেটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে পরে আলোচনা করব, সেই জায়গায় থেকে যে আলোক সক্রিয়তা থাকলে সে জায়গায় 2 ধরনের সমাণু সম্ভব। একটা হচ্ছে ডি সমাণু এবং একটা হচ্ছে এল সমাণু। ডি সমাণু দিয়ে বোঝা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডি এর অর্থ হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি, এবং এল দিয়ে বোঝায় হচ্ছে লেভো রোটেটরি। সো ডেক্সট্রো রোটেটরি মানে কি, লেভো রোটেটরি মানে কি? ডেক্সট্রো মানে হচ্ছে ডান, সো ডি দিয়ে ডান, এটা মনে রাখতে পারো, আর এল দিয়ে হচ্ছে লেফট, এটা মনে রাখতে পারো। এটা ট্রিক্স, বাট আলটিমেটলি আর মানেও কিন্তু তাই। ডি মানে হচ্ছে ডান, ডেক্সট্রো মানে হচ্ছে ডান, আর লেভো মানে হচ্ছে বাম। সো এদের মধ্য দিয়ে যখন আমরা আলো দেই, আলোগুলো হচ্ছে ডান দিকে বাঁকায় দেয়, এ হচ্ছে বাম দিকে বাঁকায় দেয়। এটা হয়তো তোমরা সিম্পলি বুঝতেছো না, তোমাদের জন্য একটু ডিটেলস আলোচনা করি। আলোক সমানুতা কি? সিম্পল সমানুতা দেখো। সিম্পল সমানুতা আমরা কখন বলতেছিলাম যে ধরো 2টা সমাণুর কথা চিন্তা করি, যে সেটা হচ্ছে গাঠনিক সমানুতা। গ্লুকোজের সমাণু, গ্লুকোজের সমাণু কী কী আছে? গ্যালাক্টোজ আছে এবং ম্যানোজ আছে। তো প্রথমে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এবং গ্লুকোজ আর ম্যানোজ,
এবং এই তিনটার মাঝখানে যে সমানতা হয় সেটা আমরা দেখি, সেটা হচ্ছে গাঠনিক সমানতা। কি কারণে হয় দেখো, 3 4 5 6 6 1 6 কোনো পার্থক্য নাই। এখন 5 নাম্বার OH সরি এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। এখন গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এখন গ্লুকোজের আরও সমাণু আছে, সেটা কি? গ্যালাক্টোজ। সো গ্যালাক্টোজ কি হবে? গ্যালাক্টোজের সংকেতও কিন্তু সেম, গ্যালাক্টোজ। তাহলে একই সংকেত বিশিষ্ট, এর মধ্যে পার্থক্য কই? পার্থক্য হচ্ছে এই জায়গায় যে গ্লুকোজে দেখো, গ্লুকোজের 3 নাম্বার কার্বনের দিকে দেখো, 1 2 3, 3 নাম্বার কার্বনের যে হাইড্রক্সাইড মূলকটা আছে এটা কোন দিকে আছে? বাম দিকে আছে। এখন গ্যালাক্টোজের ক্ষেত্রে কি 3 নাম্বার কার্বনে তো বাম দিকে আছেই, 4 নাম্বার কার্বনেও হাইড্রোজেন মূলক থাকে বাম দিকে, আর ডান দিকে থাকে শুধুমাত্র অক্সিজেন মূলক। এই হচ্ছে গ্যালাক্টোজ হয়ে গেল, ঠিক আছে। এবং এটা থেকে যদি তুমি ম্যানোজ বানাইতে চাও তাহলে ম্যানোজ কেমনে আসবে? ম্যানোজ আসবে হচ্ছে যে এর 3 নাম্বার কার্বনে তো এটা আছেই, এর পাশাপাশি 2 নাম্বার কার্বনেও এই পাশে OH থাকবে এবং এই পাশে শুধু H থাকবে, ও থাকবে না। মানে বুঝছো? তাইলে হচ্ছে 1 2 3। যদি আমি ম্যানোজের কথা বলি, বাকি স্ট্রাকচার কিন্তু সেম, মেইন পার্থক্য এই জায়গায় যে এই পাশে OH থাকবে 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনের বাম 3 নাম্বারে তো হচ্ছে OH ছিলই। সো 3 নাম্বার সহ 2 নাম্বার কার্বনে যদি বাম দিকে OH থাকে তখন আমরা বলবো তারে হচ্ছে ম্যানোজ, এবং 3 নাম্বার সহ 4 নাম্বারে যদি বাম দিকে OH থাকে তখন সেটারে আমরা বলবো হচ্ছে গ্যালাক্টোজ। তো দেখছো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এগুলোর মধ্যে পার্থক্য কই? পার্থক্য হচ্ছে মেইন স্ট্রাকচারে, যে কত নাম্বার কার্বনে আছে। এই যে 3 নাম্বার কার্বন দেখো, 3 নাম্বার কার্বনের বাম দিকে আছে এবং এর পাশাপাশি 2 নাম্বার কার্বনেও একটা বাম দিকে OH আছে এবং 4 নাম্বার কার্বনেও বাম দিকে OH আছে। এদের বলা হয় হচ্ছে গাঠনিক সমানুতা, হচ্ছে গঠনগত, যে সাধারণ কেমিক্যাল ফর্মুলা সেম, বাট এদের যে গাঠনিক সংকেত আঁকাইলে আমরা এদের মধ্যে ভিন্নতা দেখাবো। তাহলে আলোক সমানুতা কি? আলোক সমানুতা হচ্ছে গ্লুকোজই, দুইটাই গ্লুকোজ, বাট দুইটার ভিন্ন আচরণ। সেটা কেমনে বের করা হয় চলো আমরা দেখি, সেটা যে কেমনে আমরা আলোক সমানুতা বের করি। তো সিম্পলি ধরো এটা একটা হচ্ছে লাইট সোর্স, একটা লাইট, সরি সাদা আলো দিয়ে বুঝলো। এখন একটা সাধারণ লাইট আমরা কি জানি কত দিকে থাকে? সব দিকে ছড়ানো থাকে, ঠিক না? সব দিকেই ছড়ানো থাকে। তুমি যদি একটা লাইট মারো সব দিকেই কিন্তু সমানভাবে চলে যেতেছে, অর্থাৎ এই দিকেও এর রশ্মি যাচ্ছে, এইদিকেও রশ্মি যাচ্ছে, এইদিকেও রশ্মি যাচ্ছে, এইদিকেও রশ্মি যাচ্ছে, মানে যতগুলো তল সম্ভব সবগুলা তলেই এই আলোক রশ্মি ছড়ায় যায়। এটারে বলা হয় হচ্ছে আনপোলারাইজড লাইট, UPL দিয়ে বুঝলাম, আনপোলারাইজড লাইট, ঠিক আছে। এখন এই আনপোলারাইজড লাইটটা যদি তুমি নিকল প্রিজমের মধ্যে দিয়ে যাও, নিকল প্রিজম হচ্ছে একটা স্পেশাল প্রিজম, নিকল দিয়ে তৈরি। সো এটা হচ্ছে ধরো একটা প্রিজম, তোমরা অনেকে ছোটোবেলায় প্রিজম নিয়ে খেলাধুলা করছো, অনেক সুন্দর হচ্ছে, এরকম করে চোখের কাছে ধরলে অনেক সুন্দর কালারফুল জিনিসপত্র দেখা যায়, ফুল পাখি হ্যান ত্যান অনেক কিছুই দেখা যায়, ঠিক না? তো এটা হচ্ছে সেই স্পেশাল নিকল প্রিজম। এই নিকল প্রিজমের মধ্যে দিয়ে যদি তুমি এই আনপোলারাইজড লাইটে পাঠাও তাহলে এই লাইটটা হয়ে যাবে প্লেন পোলারাইজড লাইট। এটা কি শুধুমাত্র একদিকে হয়ে যাবে, ধরো আমরা ধরলাম একটা তলে চলে যাবে, সব লাইট এক তলে চলে যাবে। এটাই হচ্ছে এই নিকল প্রিজমের বিশেষ বৈশিষ্ট্য, সবগুলা লাইট একদিকে। এখন এটারে কি বলা হয়? এটারে বলা হয় হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, পোলারাইজড লাইট মানে সবগুলো আলো একই দিকে, ঠিক আছে। এখন এই প্লেন পোলারাইজড লাইটে তুমি পোলারোমিটারের মধ্যে দিয়ে যাও, পোলারিমিটার একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে তুমি ঢোকায় দিছো হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। এখন তুমি জানো না এটা কোন ধরনের গ্লুকোজ, সো এই গ্লুকোজ যদি তুমি প্রবেশ করাও
এবং গ্লুকোজের একটা দ্রবণ রাখছো ভিতরে এই পোলারিমিটারের ভিতরে, এবং তারপরে যদি এই প্লেন পোলারাইজড লাইট পাঠাও তুমি, তাহলে এই জায়গায় দেখতে পারবা দুই ধরনের ঘটনা হয়েছে। একটা হচ্ছে হয় এটা ডান দিকে একটু বেঁকে গেছে বা অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা বাম দিকে একটু বেঁকে গেছে ক্লকওয়াইজ, ঠিক আছে। সো যদি ডান দিকে বেঁকে যায় সেটারে বলি হচ্ছে আমরা ডেক্সট্রো বা ডি গ্লুকোজ, আর যদি বাম দিকে বেঁকে যায় তাহলে সেটারে বলি হচ্ছে আমরা এল গ্লুকোজ বা লেভোরোটেটরি গ্লুকোজ। বুঝছো, এদের স্ট্রাকচার কিন্তু সেমই, সবগুলা কার্বনে সেম সেম জিনিসই আছে, সেম দিকেই। বাট ডেক্সট্রো আর লেভোর মধ্যে একটা পার্থক্য কি, 4 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সাইড মূলকটা আছে সেটা যদি ডান দিকে থাকে, স্বাভাবিক এতক্ষণ আমরা যেটা পড়ে আসলাম, এই যে দেখো 4 নাম্বার কার্বন, সরি 4 নাম্বার না 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে OH মূলকটা কি আছে, ডান দিকে আছে। যদি ডান দিকে থাকে তাহলে সাধারণত দেখা যায় এটা হচ্ছে ডি গ্লুকোজ, আর যদি এটা বাম দিকে থাকে অর্থাৎ এরকম হয়, OH-টা যদি বাম দিকে থাকে তখন এটারে বলি হচ্ছে আমরা এল গ্লুকোজ বা লেভোরোটেটরি গ্লুকোজ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন ডান দিকে কতটুকু সরায় আর বাম দিকে কতটুকু সরায় এটাও জানা দরকার। এই যে ডি গ্লুকোজ আছে, ডি গ্লুকোজটা হচ্ছে ডান দিকে 52.7 ডিগ্রি ঘোরায়, প্লাস 52.7 ডিগ্রি। ধরো একটা লাইট দিছো তুমি এরকমভাবে সরাসরি, কিংবা ধরো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতেছি, দিলে এটা হচ্ছে ডান দিকে, তোমাদের ডান দিকে আমাদের ডান দিকে এটা। সো এই ডান দিকে কত ডিগ্রি ঘোরাবে, 52.7 ডিগ্রি লাইটটা ঘুরাই দিবে এই ডি গ্লুকোজ। এল গ্লুকোজ কি, যেহেতু সমানোর কাজ কি, একই কাজ করবে জাস্ট উল্টা দিকে। সেম এরা যদি এল গ্লুকোজের মধ্যে দিয়ে দাও ঠিক 52.7 ডিগ্রি ঘুরবে, সেটা ঘুরবে হচ্ছে লেফটে। বুঝছো, এই হচ্ছে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের মধ্যে পার্থক্য। এখন এর মধ্যেও আরও আমরা ভাগ করতে পারি, সেটা কি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ কি, বিটা ডি গ্লুকোজ কি, এটা হচ্ছে সাধারণ যে আমরা স্ট্রাকচার বললাম এই স্ট্রাকচারে দেখা যায় না, এটা দেখা যায় হচ্ছে আমাদের রিং স্ট্রাকচার। অ্যান্ড রিং স্ট্রাকচারই যেহেতু বডিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে এরা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জানা লাগবে যে আলফা ডি গ্লুকোজ কি, বিটা ডি গ্লুকোজ কি, ঠিক না? চলো দেখি, নিউ স্লাইড যাই। আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আঁকি, পাইরানো স্ট্রাকচার। এখন এই বাকি সবগুলো সেম, তখন যেমন বলছিলাম, OH H OH H OH H, তারপর কি এই জায়গায় হচ্ছে H। ঠিক আছে, কারণ 1 নাম্বার কার্বনের উপরে ডিপেন্ড করতেছে সেটা আলফা ডি গ্লুকোজ হবে নাকি বিটা ডি গ্লুকোজ হবে। তো ধরো এটা হচ্ছে একটা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ কীভাবে বলছি, সেটা হচ্ছে আমরা এই যে হাইড্রোক্সাইড মূলকটা ছিল এটা ডান দিকে ছিল, এই কারণে ডি গ্লুকোজ থেকে আমরা এটা বানাইছি। এখন এই ডি গ্লুকোজের পরে এই যে 1 নাম্বার কার্বনের উপর ডিপেন্ড করতে হচ্ছে আলফা ডি নাকি বিটা ডি। যদি হাইড্রোক্সিল মূলকটা নিচের দিকে থাকে এবং হাইড্রোজেন উপরের দিকে, তাহলে এটারে বলবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এবং যদি এর উল্টা হয়, আমি আর একটা কালার দিয়ে এটা দেখাই, পিঙ্ক কালার দিয়ে দেখাই, তোমাদের প্রিয় কালার। এটা হচ্ছে OH যদি উপরে থাকে এবং H যদি নিচের দিকে থাকে, তখন এটারে বলবো হচ্ছে আমরা বিটা ডি গ্লুকোজ। এখন আমাদের বডিতে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ দুইটাই থাকে, তবে পরিমাণে পার্থক্য আছে। বিটা ডি গ্লুকোজ থাকে হচ্ছে 64% এবং আলফা ডি গ্লুকোজ থাকে হচ্ছে 36%। এবং এই যে নর্মাল স্ট্রাকচার, যেটা সরল কার্বন স্কেলিটনের স্ট্রাকচার দেখলাম, ওইটা থাকে <1%। এখন এই বিটা ডি গ্লুকোজ কতটুকু ঘোরায়, বিটা ডি গ্লুকোজ ঘোরায় হচ্ছে
যেহেতু ডি গ্লুকোজ মানে কি ডেক্সট্রো রোটেটরি, তাহলে ডান দিকে ঘোরাবে। ডি গ্লুকোজ কতটুকু ঘোরাবে সেটা হচ্ছে 15.5 ডিগ্রি সম্ভবত, একটু মিস্টেক হতে পারে, 15.5 বা 7 এরকম কিছু একটা। এবং আলফা ডি গ্লুকোজ ঘোরায় হচ্ছে 112.5। আচ্ছা ঠিক আছে, এটা 15.2 ডিগ্রি ছিল, 15.2 ডিগ্রি, এবং এটা 112.5 ডিগ্রি ঘোরাবে ডান দিকে। ঠিক আছে, এখন যেহেতু বোধ আছে 64%, 36%, এটা দুটো যদি মিক্স করে দাও তাহলে এই 15 আর 112 মাঝামাঝি কিছু একটা হবে। যে ধরো এটা হচ্ছে ঘুরাইছে 36%, যেটা এর 112 ডিগ্রি ঘুরাইছে, আর বাকি যে 64% বেশিরভাগ অংশ ওটাই ঘুরাইতে পারে না 112 ডিগ্রি, ওরা ঘুরাইছে মাত্র 15 ডিগ্রি। সো আলটিমেটলি সবগুলো মিলায় কি হবে, আলটিমেটলি হবে হচ্ছে +52.7 ডিগ্রি, যেটা আমরা এর আগে পড়ছিলাম, এতটুকু ঘুরাবে ডান দিকে। আর তাইলে বাম দিকে যেটা ঘুরাবে অর্থাৎ এল গ্লুকোজ, এটা ঘুরাবে হচ্ছে -52.7 ডিগ্রি। আচ্ছা, প্লাস দিয়ে কি, প্লাস দিয়ে বুঝাইতেছি হচ্ছে ডান দিকে, আর মাইনাস দিয়ে বোঝাই হচ্ছে বাম দিকে। সো ডি গ্লুকোজ হচ্ছে প্লাস, এল গ্লুকোজ হচ্ছে মাইনাস। তো এখন ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ কি সব জায়গায় থাকে না? দেখো এই যে ডি গ্লুকোজগুলো আছে, এই ডি গ্লুকোজগুলো থেকে মূলত হচ্ছে আমরা শক্তি পাই, এবং উদ্ভিদ যে নিজেদের কাজে ইউজ করে, উদ্ভিদে কোনো এল গ্লুকোজ থাকেই না, শুধু ডি গ্লুকোজ থাকে। আর মানুষের দেহে ডি গ্লুকোজও থাকে, এল গ্লুকোজও থাকে, কিন্তু এই যে এল গ্লুকোজ কিন্তু মানুষ কাজে লাগাইতে পারে না। আমরা যখন প্রস্রাব করি এর মাধ্যমে এল গ্লুকোজ বের হয়ে যায়, যে সামান্য পরিমাণ গ্লুকোজ বের হয়ে যায়, সেটা হচ্ছে এল গ্লুকোজ। আশা করি বুঝাইতে পারছি এই পর্যন্ত যে গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং গ্লুকোজের যে ডি স্ট্রাকচার এবং এল স্ট্রাকচার, আলোক সমানতা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকে কি আছে? পরের টপিকে আছে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের কি বলা হয়? ফ্রুক্টোজের পড়া হয় হচ্ছে ফ্রুট সুগার। এফ দিয়ে ফ্রুক্টোজ, এফ দিয়ে হচ্ছে ফ্রুট। ফ্রুট সুগার বলা হয় কারণ হচ্ছে আখের রস প্লাস বিটে অনেক পাওয়া যায় এটা। আখের রসে এবং বিভিন্ন ফলে পাওয়া যায়, এই কারণে এদের বলা হয় হচ্ছে ফ্রুক্টোজ। তাইলে আমরা এতক্ষণ যে গ্লুকোজ পড়লাম, গ্লুকোজের স্ট্রাকচারে দেখছিলাম কি, গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার। ফ্রুক্টোজ ও হেক্সোজ মানে এর সাধারণ সংকেত হচ্ছে C6H12O6, বাট এটা হচ্ছে একটা কিটোজ সুগার। তাহলে এর স্ট্রাকচার কীরকম হবে? এর স্ট্রাকচার হবে হচ্ছে 3, 4, 5, 6, 6টা কার্বন আছে, এই 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে, অর্থাৎ কিটোন CH2OH, CH2OH। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছি। দেখো ফ্রুক্টোজের স্ট্রাকচার খেয়াল করো, এই জায়গায় 2 নাম্বার কার্বন যদি আমরা দেখি, তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে কিন্তু একটা কিটোন মূলক আছে, ঠিক না? সরি, আচ্ছা ঠান্ডা লাগছে, এই কারণে একটু প্রবলেম হইতেছে আমার, এটা ব্যাপার না। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। তো 2 নাম্বার কার্বনে দেখো, 2 নাম্বার কার্বনে একটা কিটোন মূলক আছে, এই কারণে ফ্রুক্টোজের বলি হচ্ছে আমরা কিটোজ সুগার। কিটোজ সুগার। এখন গ্লুকোজও কিন্তু, গ্লুকোজ যেরকম রিং স্ট্রাকচার গঠন করছিল, ফ্রুক্টোজও কিন্তু রিং স্ট্রাকচার গঠন করতে পারে, ঠিক না? তো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কীরকম? গ্লুকোজের মতো ফ্রুক্টোজও কিন্তু ডি ফ্রুক্টোজ এবং এল ফ্রুক্টোজে ভাগ করা যায়, কারণ দুইটাই হচ্ছে আলোক সমান। তো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে দেখো এর রিংয়ে কতটুকু আসবে? এদের রিংয়ে আসবে হচ্ছে এই যে 2 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন, এই 2 থেকে 5 পর্যন্ত রিংয়ের অন্তর্ভুক্ত হবে। কারণ
1 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বন কিন্তু রিংয়ের বাইরে, ঠিক আগের মতোই। এই যে 5 নাম্বার কার্বনের OH মূলক, এটা অ্যাটাক করবে হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বনের এই বন্ডে ভেঙে ফেলবে, এই জায়গায় একটা OH ক্রিয়েট হবে এবং কার্বনের সাথে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট করবে এটা। তো চলো এটা একটু ভালোভাবে দেখি। CH2OH, কার্বন, H, OH, আচ্ছা সরি, ঠিক আছে, 1 2 3 4 5, এই যে C, ও ঠিক আছে, এবং 6 নাম্বার কার্বন CH2OH। দেখো তাহলে এর যে এর রিংয়ে কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা, তো 4টা কার্বন এবং একটা অক্সিজেন, তো 4 কার্বন আর 1 অক্সিজেন বিশিষ্ট রিংয়ে আমরা কি বলছিলাম? ফিউরানোজ রিং। ঠিক আছে, তাহলে এটা একটু সুন্দর করে আঁকাই আমরা, চলো সুন্দর করে আঁকাইলে হবে এরকম। এটা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হয়ে গেল। ঠিক আছে, এখন ফ্রুক্টোজের বৈশিষ্ট্য জানা লাগবে আমাদের। ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কিন্তু আমারই তেমন পার্থক্য নেই। ফ্রুক্টোজও গ্লুকোজের মতোই স্ফটিকাকার এবং এরা স্বাদে কীরকম? মিষ্টি। ফ্রুক্টোজ অনেক মিষ্টি, গ্লুকোজের থেকেও বেশি মিষ্টি, ঠিক না? গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই মিষ্টি, তারপরে দুইটাই হচ্ছে যেহেতু মিষ্টি তার মানে কি সুগার। আর আমরা কি পড়ছিলাম শুরুতেই? সুগার মানে পানিতে দ্রবীভূত হবে এবং স্ফটিকাকার হবে। সো যেহেতু সুগার তার মানে এটা পানিতেও দ্রবীভূত হয় ফ্রুক্টোজ, এবং এটা হচ্ছে অবশ্যই কি সুগার, পানিতে দ্রবীভূত হবে এবং স্ফটিকাকার, এই তিনটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এবং এর বাইরে এখন আমাদের কি জানা লাগবে? এখন জানা লাগবে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কী কী, এবং গ্লুকোজের ব্যবহারটাও জানা দরকার আমাদের, যে ফ্রুক্টোজের ব্যবহার কি। গ্লুকোজের আমরা অনেকগুলো ব্যবহার করছিলাম না, তো ফ্রুক্টোজের ব্যবহার হচ্ছে মেইনলি, ফ্রুক্টোজ কনফেকশনারিতে ইউজ হয়। সো আমরা যে বিস্কিটগুলো খাইতেছি কিংবা পাউরুটি বা হচ্ছে কুকিজ, পেস্ট্রি, এইসব জিনিসগুলো যে খাইতেছি এগুলোতে হচ্ছে মেইনলি ফ্রুক্টোজ ইউজ করা হয়। যদিও বাংলাদেশে অনেক কিছু ইউজ করা হয় না, তার বিকল্প ইউজ করা হয়, বাট মেইনলি নিয়ম হচ্ছে অথবা বাইরের দেশের কান্ট্রিগুলোতে ফ্রুক্টোজ ইউজ করা হয়, কারণ ফ্রুক্টোজ গ্লুকোজের থেকে অনেক বেশি মিষ্টি, ইভেন সুক্রোজের থেকেও বেশি মিষ্টি। ঠিক আছে, সুক্রোজ মানে কি চিনির থেকেও বেশি মিষ্টি ফ্রুক্টোজ। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে যে পার্থক্য আছে পার্থক্য দেখি। সো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের জানা লাগবে। এটা হচ্ছে ইয়ের জন্য জানা লাগবে। কিসের জন্য জানা লাগবে? এটা জানা লাগবে হচ্ছে লাল কালার দিয়ে লিখলাম, আশা করি ভালোই দেখা যাবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা আমাদের সিকিউর জন্য লাগবে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কি। প্রথম পার্থক্য, গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার। কারণ কি এই জায়গায় আছে হচ্ছে CHO। এবং ফ্রুক্টোজ কি? ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ সুগার। কারণ এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে হচ্ছে C≡O এবং দুইটা হাতে দুইটা কার্বন আছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পার্থক্য, ফ্রুক্টোজের কি বলা হয়? গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। বা আঙুরের চিনি বলা হয়। এবং ফ্রুক্টোজ এটারে বলা হয় হচ্ছে ফ্রুট সুগার বা ফলের শর্করা।
ফ্রুট সুগার বা ফলের শর্করা। তারপরে 3 নাম্বার পার্থক্য কি? 3 নাম্বার পার্থক্য হচ্ছে সালোক সংশ্লেষণে সরাসরি গ্লুকোজ তৈরি হয়। সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া, এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় মূল যে উপাদান তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ। বাট এই সরাসরি সালোক সংশ্লেষণ থেকে কিন্তু ফ্রুক্টোজ তৈরি হয় না, আসে হচ্ছে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে পরিণত করা হয়। গ্লুকোজ থেকে এনজাইমের মাধ্যমে ফ্রুক্টোজে পরিণত করা হয়। সো ফ্রুক্টোজ কিন্তু সরাসরি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হইতেছে না। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। 4 নাম্বার পার্থক্য কি? 4 নাম্বার পার্থক্য হচ্ছে শ্বসনের প্রাথমিক যে উপাদান শ্বসন প্রক্রিয়ায় শুরু করা হয় হচ্ছে গ্লুকোজ দিয়ে। তারপরে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, হ্যান ত্যান অনেক কিছু তৈরি করা হয়। সো শ্বসনের প্রাথমিক উপাদান গ্লুকোজ, বাট ফ্রুক্টোজ কিন্তু শ্বসনের প্রাথমিক উপাদান না, এটা লিখবা। এবং 5 নম্বরে সেটা হচ্ছে এদের রিং স্ট্রাকচার কোন ধরনের। গ্লুকোজের রিং কোন ধরনের আমরা পড়ছিলাম? গ্লুকোজের রিং হচ্ছে পাইরানোজ ধরনের, পাইরানোজ। এবং ফ্রুক্টোজের রিং কোন ধরনের? ফ্রুক্টোজ হচ্ছে ফিউরানোজ। ঠিক আছে, এই হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এর মাধ্যমে হচ্ছে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই টপিকটা কিন্তু শেষ। এরপরে আমরা আরেকটু জানবো যে অন্যান্য পদার্থ নিয়ে, যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বাদেও যে অন্যান্য মনোস্যাকারাইডগুলো আছে, হেক্সোজ মনোস্যাকারাইড আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো কি হেক্সোজ মনোস্যাকারাইড আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বাদ, সেটা হচ্ছে ম্যানোজ এবং গ্যালাক্টোজ। এ সম্পর্কে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। ম্যানোজের সংকেত কি এবং গ্যালাক্টোজের সংকেত কি? দুইটার সংকেতই গ্লুকোজের মতোই C6H12O6। বাট এদের মূল পার্থক্য কি? এদের মূল পার্থক্য হচ্ছে এদের স্ট্রাকচারে। অর্থাৎ ম্যানোজের স্ট্রাকচারটা আমরা আবার লিখি। এই জায়গায় দেখো, নর্মাল যৌগে অর্থাৎ গ্লুকোজে হাইড্রোক্সাইড মূলক থাকতো ডান পাশে, বাট এই ম্যানোজে হাইড্রোক্সাইড মূলক থাকবে বাম পাশে। এবং 3 নাম্বার কার্বনেও সেম, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বন CH2OH। দেখো, এটা হচ্ছে আমাদের ম্যানোজের স্ট্রাকচার। ম্যানোজের স্ট্রাকচারে কী পার্থক্য পাইলাম তাহলে? ম্যানোজের স্ট্রাকচারে যে পার্থক্যটা আমরা একমাত্র পাইলাম সেটা হচ্ছে গ্লুকোজের শুধুমাত্র 3 নাম্বার কার্বনের বাম পাশে থাকতো OH মূলক, বাট এই জায়গায় 2 নাম্বার কার্বনেরও বাম পাশে আছে হচ্ছে OH মূলক। এবং এরপরে যদি আমরা গ্যালাক্টোজের সংখ্যা দেখি, গ্যালাক্টোজ এটাও সেম উপরেরগুলো। সো এই জায়গায় মেইন পার্থক্য কোন জায়গায়? এই জায়গায় মেইন পার্থক্য হলো, দেখো 3 নাম্বার কার্বনে তো আগে থেকেই OH মূলক ছিল বাম পাশে, গ্লুকোজেও ম্যানোজেও। এখন এর পাশাপাশি আমাদের যে গ্যালাক্টোজ, এই গ্যালাক্টোজের 4 নাম্বার কার্বনেও কিন্তু হাইড্রোক্সাইড মূলকটা হচ্ছে বাম পাশে। এই হচ্ছে মূল পার্থক্য। অর্থাৎ এদের মেইন যে ফর্মুলা আছে, বাট গাঠনিক স্ট্রাকচারে একটু ভিন্নতা আছে। জাস্ট হচ্ছে ডান দিকে আর বাম দিকে হাইড্রোক্সাইড মূলক থাকবে, এই কারণেই এদের পার্থক্য। বাট এদের আলটিমেটলি কাজ সেম, যদিও এদের এই স্ট্রাকচারগত কারণেই কিন্তু এদের মিষ্টির অনেক ভিন্নতা আসে। যে গ্লুকোজ এক ধরনের মিষ্টি, ফ্রুক্টোজ তার থেকে অনেক বেশি মিষ্টি হয়, সেইগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। এই টপিকটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা টপিক আমরা দেখব। আপেক্ষিক মিষ্টতা থেকে MCQতে HSCতে কোশ্চেন আসে, প্লাস মেডিকেলেও এর আগে বেশ কোশ্চেন আসছে অ্যান্ড আসার সম্ভাবনাও আছে। তো চলো এরপর হচ্ছে আমরা আপেক্ষিক মিষ্টতা দেখব। তার আগে আমরা একটু হেপ্টোজ শর্করাটা দেখে নিই। হেপ্টোজ মানে কি? হেপ্টোজ মানে হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। কিন্তু আমরা এর আগেই বলছিলাম যে যত আমরা উপরের দিকে যাই তত কিন্তু মনোস্যাকারাইডগুলোর স্থিতিশীলতা কমতে থাকে, অস্থিতিশীল হতে থাকে। সো হেপ্টোজও খুব বেশি যে স্থিতিশীল তা না, অ্যান্ড এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণও না, কারণ আমাদের বডিতে লাগে না, কিংবা উদ্ভিদের ক্ষেত্রেও খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই কারণে হেপ্টোজ নিয়ে আমরা তেমন আলোচনা করি না। সো এই হেপ্টোজের একটা উদাহরণ জানা লাগবে আমাদের। উদাহরণটা হচ্ছে সেডোহেপ্টুলোজ। এবং এই সেডোহেপ্টুলোজের সংকেত কী হবে? সংকেত হবে হচ্ছে C7H14
O7 কীভাবে বুঝলাম? আমরা মনোস্যাকারাইডের সাধারণ সংকেত থেকে বুঝলাম, কারণ মনোস্যাকারাইডের সাধারণ সংকেত ছিল CnH2nO। ঠিক আছে, সে চলো এবার হচ্ছে আমরা আপেক্ষিক মিষ্টতা টপিকে যাই। এখন আপেক্ষিক মিষ্টতা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে কোনটা সবচেয়ে বেশি মিষ্টি কোনটা সবচেয়ে কম মিষ্টি এটা বোঝা লাগে। যেমন আমি দেখো সুন্দর করে মিষ্টির ক্রমানুসারে সাজানো আছি, যে ল্যাকটোজ যেটা দুধে থাকে, আমরা যখন দুধ খাই, দুধ কি খুব বেশি মিষ্টি লাগে? লাগে না। এই কারণে আমরা হচ্ছে চিনি মিশায় দুধ খাই, ঠিক না? সো দুধ কিন্তু খুব বেশি মিষ্টি না। আবার দেখো স্যাকারিন বা মোনালেনিন, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে মিষ্টি, যে কারণে আমরা যে বাইরে রাস্তায় শরবতগুলো খাই, ওরা কিন্তু চিনির বদলে স্যাকারিন ইউজ করে, যেটা আমাদের বডির জন্য বেশ ক্ষতিকর। ঠিক আছে, তো এদের কোনটা কতটুকু মিষ্টি এর একটা স্কেল ঠিক করা লাগবে। এখন স্কেল ঠিক করার জন্য আমরা যেটা সবচেয়ে বেশি পরিমাণে খাই ওটা দিয়ে আমরা ফিক্স করবো, সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে খাই, অ্যান্ড একটা স্ট্যান্ডার্ড জিনিস। সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে চিনি, আমরা যে প্রতিদিন চিনিগুলো খাই ওই চিনি। তো আমরা ধরে নিলাম সুক্রোজের মান হচ্ছে 100, সো সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা 100। এখন এর স্ট্রাকচার বিবেচনায় আমরা চিন্তা করবো। এখন গ্লুকোজ, তোমরা অনেকে হয়তো গ্লুকোজও খাইছো, বাজারে প্যাকেট পাওয়া যায়। তো গ্লুকোজ খায়া টেস্ট করে দেখতে পারো, যে 10 টাকার একটা প্যাকেট নিয়ে। এটা কিন্তু সুক্রোজ বা চিনি এর থেকে বেশি মিষ্টি না, এর থেকে একটু কম মিষ্টি। কতটুকু কম মিষ্টি? এরা হচ্ছে 73। 100 যদি হয় এরা হবে হচ্ছে 73। ঠিক আছে, সরি 73 না 74। সো সুক্রোজের তুলনায় একটু কম। আর ম্যালটোজের কথা চিন্তা করো, ম্যালটোজের নাম আমরা যদি ওরকম শুনি না, খুব কম পাওয়া যায়, বাট ম্যালটোজ গ্লুকোজের থেকে অনেক কম মিষ্টি। এর আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 32। এবং সবচেয়ে কম মিষ্টি কোনটা? সবচেয়ে কম মিষ্টি হচ্ছে আমাদের ল্যাকটোজ, যেটা দুধে থাকে, এবং আমরা এর সাথে অনেক অভ্যস্ত, আমরা প্রতিনিয়ত হচ্ছে দুধ খাই, খুব একটা মিষ্টি লাগে না। সো এ হচ্ছে এই ম্যালটোজের অর্ধেক, অর্থাৎ 16। ঠিক আছে, এবং সুক্রোজের থেকে বেশি মিষ্টি যেগুলো, সেগুলো হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে 173 মিষ্টতার। আমি কিছুক্ষণ আগে বলছি যে চিনির থেকে ফ্রুক্টোজ, যেটা ফলে থাকে, সেটা বেশি মিষ্টি। তারপরে স্যাকারিন, স্যাকারিনে কত থাকে? স্যাকারিনে হচ্ছে 500। এবং এই যে মোনালেনিন, এটাতে থাকে হচ্ছে 2000। সো আমরা যদি এই মিষ্টতার ক্রম চিন্তা করি, একটা স্ট্যান্ডার্ড ক্রম, এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য। পরীক্ষা যে কোনোভাবে আসতে পারে যে গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত, কিংবা বলে দিতে পারে যে হচ্ছে স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত, কিংবা বলে দিতে পারে যে হচ্ছে ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা বা মোনালেনিনের আপেক্ষিক মিষ্টতা কত। যে কোনোভাবেই কোশ্চেন আসতে পারে, ঠিক না? অথবা ধরো চারটা দিয়ে দিল যে এই যৌগগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি মিষ্টি, তখন আমাদের এই ক্রম অনুসারে কিন্তু অ্যান্সার করা লাগবে। এখন এই ক্রমটা মনে রাখতে অনেকেরই প্রবলেম হয়, যে কারণে আমরা হচ্ছে একটা সুন্দর বুদ্ধি বের করছি, যে প্রথমেই আমরা স্ট্যান্ডার্ড ধরে নিব সুক্রোজের, চিনিরে, যেটা আমরা প্রতিদিন খাই। তো এই সুক্রোজ বা চিনি এর স্ট্যান্ডার্ড হচ্ছে 100, এবং যত উপরের দিকে যাব এর থেকে একটু কম হচ্ছে গ্লুকোজ 74, তার থেকে একটু কম ম্যালটোজ, সেটা হচ্ছে 32, এবং সবচেয়ে কম দুধে যেটা থাকে ল্যাকটোজ, এটা হচ্ছে 16। এবং তার নিচে যদি নামি ফ্রুক্টোজ, যেটা ফলে থাকে বা আখের রসে থাকে, বিটে থাকে, সুগার বিট, এই সুগার বিটে কিন্তু ফ্রুক্টোজ থাকে। সো ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে সুক্রোজ বা চিনির থেকে একটু বেশি মিষ্টি, 173। স্যাকারিন, এরা আরও বেশি মিষ্টি, 500। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় কেক তৈরিতে কিংবা শরবত তৈরিতে অসাধু ব্যবসায়ীরা ইউজ করা উচিত। এবং মোনালেনিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি, সেটা হচ্ছে 2000। তো এই হচ্ছে আমাদের ছিল মনোস্যাকারাইড টপিক। মনোস্যাকারাইড টপিক আমাদের শেষ। এরপরে আমাদের পড়া লাগবে হচ্ছে ডাইস্যাকারাইড। তো আমরা নেক্সট ক্লাস থেকে ডাইস্যাকারাইড শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।